এটা অফিস। আমি জানি। সুন্দর বড় সাজানো গোছানো ড্রয়িং রুম, তাই না ফাতিমা? আমাদের ঘর ছোট হলে কি হবে, আমাদের ঘরও অনেক সুন্দর। কি যে তুলনা দেশ ফাতিমা, হ্যাঁ? কোথায় আগরতলা আর কোথায় চৌকিরতলা। সারাটা জীবন যদি এরকম আরামে দুলতে পারতাম। বৌমা কেমন আছো তুমি? তোমাদের বাসাটা অনেক সুন্দর। মনে আছো, হঠাৎ করে চলে এলাম তোমাদের এখানে। বসেন, আমি আসছি। বৌমা মনে হয় সুইমিং পুলে নামছিল তো, এই জন্য লজ্জা পায়ে গেছে, ড্রেস পাল্টাইতে গেছে। আমার চোখ আছে, আমি দেখতে পাচ্ছি। তুমি আবার সুইমিং পুলে নামতে চাইবে না তো? বৌমা যদি বলে তাহলে নামবো। বৌমা কোথায়? বৌমাকে ডাকো, খাবেন আমাদের সাথে? না, উনি তো রুমে রেস্ট নিচ্ছে। রেস্ট নিলে ডাকার নিষেধ আপা। এ কিসের নিষেধ? আমার কথা বলো, যাও আসতে বলো, আসবে। ম্যাডাম, আমার চাকরি চলে যাবে, ডাকাই নিষেধ। ডিস্টার্ব করলে কি করছো? না না, আমাকে দিও না, এটা ওকে দাও। বৌমা বিদায় দিতে আসবে না? রুমের মধ্যে তাহলে আমি একটু দেখে আসি। এই কাম করেন না ম্যাডাম, আমার বলছে কেউ যেন ডিস্টার্ব না করে। যাক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা আমাদেরই গল্প নাটকের এক দীর্ঘ, গভীর এবং বিশ্লেষণধর্মী রিভিউ, যেখানে আমরা শুধু ঘটনাগুলো বলবো না, বরং বুঝব প্রতিটি চরিত্রের ভাঙন, পরিবর্তন, সিদ্ধান্ত এবং সম্পর্কের বিবর্তন। আজকের আলোচনা হবে একদম সোজা ধারাবাহিক বর্ণনায়, যেন আপনি বসে আছেন আর আমি ধীরে ধীরে পুরো গল্পটা আপনাকে খুলে বলছি। এই অধ্যায় শুরু হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। একটি পুরনো 3তলা বাড়ি, একই ছাদের নিচে সবাই থাকলেও যেন কেউ কারো পাশে নেই। ভুল বোঝাবুঝি, গোপন সিদ্ধান্ত আর অব্যক্ত কষ্ট মিলে পরিবারটা যেন ভিতর থেকে ভেঙে পড়ছে। সামির আর ফাহাদ, 2 ভাই, যারা একসময় একে অপরের শক্তি ছিল, তারা এখন দাঁড়িয়ে আছে সন্দেহ আর দূরত্বের 2 প্রান্তে। সম্পত্তি নিয়ে টানাপোড়েন, বাবার অঘোষিত সিদ্ধান্ত আর সেই সঙ্গে ব্যাংকের নোটিশ, সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে প্রতিটি চরিত্র নিজেকে প্রশ্ন করতে বাধ্য হয়। সামিরের গোপন ঋণের বিষয়টি সামনে আসার পর যেন আগুনে ঘি পড়ে। সে বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করেছিল, স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু ব্যবসা ভেস্তে যায়, কিস্তি বাকি পড়ে, আর সে কাউকে না জানিয়ে সবকিছু একা সামলানোর চেষ্টা করে। এখানেই তার প্রথম বড় ভুল, পরিবার থেকে সত্য লুকানো। এই মুহূর্তে আমরা দেখি সমস্যাটা টাকা নয়, সমস্যাটা বিশ্বাস। সায়রা যখন জানতে পারে তার স্বামী তাকে কিছুই বলেনি, তখন তার কষ্ট শুধু আর্থিক নয়, মানসিক। সে মনে করে তাকে অবিশ্বাস করা হয়েছে, আর এই অনুভূতি তাদের সম্পর্কে প্রথম বড় ফাটল তৈরি করে। এই জায়গায় নাটক আমাদের একটা বাস্তব সত্য শেখায়, অনেক সময় মানুষ ভুল করে লোভে নয়, বরং অহংকারে। আমি একাই সামলে নেব, এই মানসিকতা অনেক পরিবার ভেঙে দেয়। এরপর আসে রিয়াদের ফিরে আসা। সে দাবি করে সে টাকা নিয়ে পালায়নি, বরং তাকে ফাঁসানো হয়েছে। রাতের অন্ধকারে সায়রার গোপন ফোন কল, কারো সঙ্গে দেখা করতে যাওয়া, এই দৃশ্যগুলো গল্পে সাসপেন্সের স্তর যোগ করে। দর্শক হিসেবে আমরা তখন দ্বিধার পড়ে যাই, সায়রা কি সত্যিই কিছু লুকাচ্ছে, নাকি সে নিজেই কোনো চাপে। যখন ব্ল্যাকমেইলের সত্য বেরিয়ে আসে, তখন গল্প একটা মানবিক মোড় নেয়। সায়রা স্বীকার করে সে ব্ল্যাকমেইলের শিকার, পুরনো একটি ভুল ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা হচ্ছিল। সে চুপ ছিল শুধু সামিরকে রক্ষা করার জন্য। এই দৃশ্যে সামিরের ভেঙে পড়া, নিজের সন্দেহের জন্য অনুশোচনা, এগুলো খুব গভীরভাবে লেখা হয়েছে। আমরা বুঝতে পারি সন্দেহ সম্পর্কের ভেতরে এমন ক্ষত তৈরি করে, যা অনেক সময় প্রমাণ পাওয়ার পরও পুরোপুরি সারে না। এরপর যখন প্রকাশ পায় পুরো ষড়যন্ত্রের পেছনে ছিল হাসান সাহেবের পুরনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, তখন গল্প পারিবারিক ড্রামা থেকে থ্রিলারের দিকে এগোয়। বহু বছর আগের খোদ, প্রতিশোধের পরিকল্পনা, ব্যবসায়িক ফাঁদ, সব মিলিয়ে একটা বড় ষড়যন্ত্রের জাল। পরিবার যখন একসাথে আইনি পদক্ষেপ নেয়, তখন প্রথমবারের মতো আমরা দেখি ঐক্যের শক্তি। এখানে নাটকের একটি বড় বার্তা পরিষ্কার, পরিবার ভাঙতে সময় লাগে না, কিন্তু একসাথে দাঁড়াতে সাহস লাগে। ঝড় কেটে গেলে যেমন আকাশ পরিষ্কার হয়, তেমনি পরিবারেও কিছুটা স্বস্তি ফিরে আসে। ঠিক এই সময়েই আসে মেহরিনের মা হওয়ার খবর। পুরো বাড়ি আনন্দে ভরে যায়, কিন্তু এই আনন্দের মাঝেও আমরা দেখি সায়রার নীরবতা। তার মুখে হাসি থাকলেও ভেতরে এক শূন্যতা। ডাক্তারের রিপোর্টে জানা যায় তার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। এই অংশটি নাটকের সবচেয়ে আবেগঘন স্তরগুলোর একটি। এখানে কোনো বড় ঘটনা নেই, কোনো চিৎকার নেই, শুধু নীরব কষ্ট। সামির যখন সায়রার হাত ধরে বলে, সন্তান থাকলেই পরিবার পূর্ণ হয় না, তুমি থাকলেই আমার জীবন পূর্ণ,
এই সংলাপ শুধু সায়রাকে নয়, দর্শককেও স্পর্শ করে। এই মুহূর্তে আমরা দেখি সামিরের চরিত্রে পরিবর্তন। সে আগের মতো একগুঁয়ে নয়, সে এখন বুঝতে শিখছে, অনুভব করতে শিখছে। মেহরিন কন্যা সন্তানের জন্ম দেয়, বাড়িতে নতুন প্রাণ আসে, নাম রাখা হয় আনিকা। শিশুটির আগমনে বাড়িতে হাসি ফিরে আসে। কিন্তু গল্প এখানেই থেমে থাকে না। সায়রার ভেতরের মাতৃত্ববোধ জেগে ওঠে। সে সিদ্ধান্ত নেয় একটি শিশুকে দত্তক নেবে। প্রথমে সবাই অবাক হয়, সমাজ কি বলবে, ভবিষ্যতে সমস্যা হবে না তো, এমন প্রশ্ন ওঠে। কিন্তু শেষ পর্যন্ত পরিবার রাজি হয়। ছোট্ট তানভীরের আগমন শুধু একটি নতুন চরিত্রের আগমন নয়, এটি সায়রার জীবনের নতুন অর্থ। এই জায়গায় নাটক খুব শক্ত একটি সামাজিক বার্তা দেয়। মাতৃত্ব শুধু রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। তানভীর ধীরে ধীরে এই বাড়ির অংশ হয়ে যায়। আনিকা আর তানভীর একসাথে বড় হতে থাকে। দুই শিশুর হাসিতে পুরনো বাড়িটা আবার জীবন্ত হয়ে ওঠে। সময় এগিয়ে যায়। 10 বছর পরের দৃশ্য। আনিকা কলেজে পড়ে, আত্মবিশ্বাসী। তানভীর স্কুলে, সংবেদনশীল ও শান্ত। কিন্তু সমাজ চুপ থাকে না। স্কুলে প্রশ্ন ওঠে, তানভীর দত্তক। কেউ কটূক্তি করে। আনিকার আগে জড়িয়ে ধরে বলে, ভাই রক্তে হয় না, ভালোবাসায় হয়। এই দৃশ্য নাটকের দর্শনকে আরও পরিষ্কার করে। হঠাৎ একদিন তানভীরের জৈবিক মা ফিরে আসে। সে সন্তানকে দেখতে চায়। এই মুহূর্তে সায়রান ভয় আবার জেগে ওঠে। যদি তানভীর তাকে ছেড়ে চলে যায়? আইন বলে সন্তান তাদের, কিন্তু আবেগের হিসাব আইনের বইয়ে লেখা থাকে না। পরিবার বসে আলোচনা করে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় তানভীর এখানেই থাকবে, তবে জৈবিক মা তাকে দেখতে পারবে। এই সমাধানটা খুব পরিণত, খুব মানবিক। এই অংশে আমরা দেখি সায়রার সবচেয়ে বড় পরিবর্তন। সে আর ভীত নারী নয়, সে একজন আত্মবিশ্বাসী মা। সে জানে ভালোবাসা জোর করে আদায় করা যায় না, অর্জন করতে হয়। এদিকে ব্যবসায় নতুন সুযোগ আসে, বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রস্তাব। কিন্তু এর মানে আলাদা শহরে থাকতে হবে। আবার এক নতুন দ্বিধা, ক্যারিয়ার নাকি পরিবার। হাসান সাহেবের সংলাপ এখানে গুরুত্বপূর্ণ। সম্পদ সময়ের সাথে বদলায়, কিন্তু ঐক্যই উত্তরাধিকার। এই সংলাপ পুরো গল্পের সারাংশ। শেষ দৃশ্যে পুরো পরিবার ছাদে দাঁড়িয়ে, সূর্যাস্ত, দুই ভাই পাশাপাশি, তাদের সন্তানরা সামনে খেলছে। সায়রা ও মেহরিন একসাথে বসে কথা বলছে। দীর্ঘ পথ পেরিয়ে তারা এখানে এসেছে। ভুল, সন্দেহ, প্রতারণা, ক্ষতি সবকিছু মিলিয়ে তারা শিখেছে সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখতে হয়। এই পুরো অধ্যায় আমাদের শেখায়, পরিবার মানে নিখুঁত মানুষদের একত্র হওয়া নয়, পরিবার মানে ভুল করা মানুষদের একে অপরকে ক্ষমা করার ইচ্ছা। এখানে কোনো চরিত্র সম্পূর্ণ সাদা বা কালো নয়, সবাই ভুল করে, কাঁদে, ভাঙে, আবার গড়ে ওঠে। নাটকটির এই দীর্ঘ যাত্রা আসলে আমাদের সমাজের প্রতিচ্ছবি। এখানে ব্যবসায়িক ষড়যন্ত্র আছে, দাম্পত্য ভাঙন আছে, দত্তক সন্তান নিয়ে সামাজিক কটূক্তি আছে, আছে মাতৃত্বের অপূর্ণতা আর পূর্ণতার নতুন সংজ্ঞা। কিন্তু সবকিছুর শেষে আছে একটি জিনিস, ঐক্য। এই গল্পের সবচেয়ে বড় শক্তি হলো চরিত্রের বিবর্তন। সামির বদলেছে, সায়রা শক্ত হয়েছে, ফাহাদ পরিণত হয়েছে, হাসান সাহেব শিখেছেন নিয়ন্ত্রণ ছেড়ে বিশ্বাস করতে, নতুন প্রজন্ম শিখেছে ভালোবাসার সংজ্ঞা। শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে একটি বাক্য, ঝড় আসবেই, কিন্তু যদি পাশে হাত থাকে তাহলে সেই ঝড় স্থায়ী হয় না। এটা শুধু একটি নাটকের কাহিনী নয়, এটা আমাদের চারপাশের বাস্তব। আমাদের পরিবার, আমাদের ভুল, আমাদের ক্ষমা, আমাদের ভালোবাসা। আর এই কারণেই গল্প থামে না, কারণ যতদিন ভালোবাসা থাকবে ততদিন গল্প চলবে। এটা শুধু তাদের গল্প নয়, এটা আমাদেরই গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা হয়তো আপনাদের অনেকের জীবনেরই প্রতিচ্ছবি, অথবা আপনাদের মনের গভীরে লুকিয়ে থাকা কোনো গোপন ইচ্ছের অনুরণন। এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তার অনুরোধেই আমি এটি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি এতই গভীর আবেগে ভরা, এতই রোমাঞ্চকর যে এটি শোনার পর আপনাদের মনেও হয়তো একই ধরনের অনুভূতি জাগবে। কিন্তু তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রায়শই এমন সব গল্প নিয়ে আসি যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে, আপনাদের ভাবাবে। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ভাগে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই এক্সক্লুসিভ নাম্বারটি পেতে হলে আপনাকে কিন্তু পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো অংশ বাদ দেবেন না, কারণ সেই গুরুত্বপূর্ণ তথ্যটি হয়তো গল্পের কোনো এক গোপন কোণে লুকিয়ে আছে। গল্পের নাম, গাড়ির শোরুমের ম্যানেজারের ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাইয়ের ব্যক্তিগত সহকারী, ব্যবসার আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ চাওয়া। আমার নামটা এই মুহূর্তে বলা ঠিক হবে না। ধরুন আমি একজন সাধারণ বাঙালি গৃহবধূ, মধ্যবিত্ত পরিবারের ছাঁচে করা আমি, স্বামী সন্তান নিয়ে আমার জীবন, সবকিছুই বেশ ছিমছাম গুছানো, কিন্তু মনের গভীরে কোথায় যেন একটা অতৃপ্তি সব সময় কাজ করত। সেই অতৃপ্তি কি তা আমি নিজেও বুঝতাম না। হয়তো রোজকার একই রুটিন, একই মুখ, একই জীবন, সব মিলিয়ে একঘেয়েমি। ঘটনাটা শুরু হয়েছিল যখন আমরা নতুন গাড়ি কেনার প্ল্যান করছিলাম।
আমার স্বামী অরিন্দম এক নতুন গাড়ির শোরুমে গিয়েছিলেন। আমি নিজেও তার সাথে গিয়েছিলাম। শোরুমের সব গাড়ি দেখতে দেখতে আমার চোখ আটকে গেল, কিন্তু তার চেয়েও বেশি আটকে গেল সেখানে কর্মরত একজন কর্মচারীর দিকে। নাম রাহুল। তার সম্পর্কে পরে অনেক কিছুই জেনেছিলাম, কিন্তু প্রথম দেখাতেই আমার মনে হয়েছিল এই ছেলেটার মধ্যে বিশেষ কিছু আছে। তার কথা বলার ধরন, তার হাসি, তার চাহনি সবকিছুতেই একটা আলাদা কারিশমা ছিল। অরিন্দম যখন গাড়ি পছন্দ করতে ব্যস্ত, আমি তখন রাহুলের দিকে তাকিয়েই কাটিয়ে দিচ্ছিলাম। সেও হয়তো আমার মনের ভাব বুঝতে পারছিল। মাঝে মাঝে আমাদের চোখাচোখি হচ্ছিল, আর প্রতিবারই আমার বুকের ভেতরটা কেমন যেন থুকপুক করে উঠছিল। মনে হচ্ছিল এই প্রথম কোনো পুরুষ আমাকে এমনভাবে দেখছে, যেন আমি একজন রানী আর সে আমারই রাজপুত্র। অরিন্দম যখন ফাইনালি একটা গাড়ি ঠিক করে ফেলল, তখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল এই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। কিন্তু পরের দিন যখন কাগজপত্র ঠিক করার জন্য আমাদের আবার শোরুমে আসতে হলো, তখন আমি যেন নতুন করে শ্বাস নিতে পারলাম। এবার রাহুলকে আরও কাছ থেকে দেখার সুযোগ হলো। সে আমার ফাইলের কাজ করছিল। তার আঙ্গুলগুলো যখন আমার কাগজপত্রের উপর দিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল যেন সেই আঙ্গুলের স্পর্শ আমার হৃদয়েও লাগছে। তার গলার স্বর নিচু, ভারী, কিন্তু কেমন যেন মাদকতা ভরা। যখন সে কিছু জিজ্ঞাসা করছিল, আমার মনে হচ্ছিল উত্তর না দিয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকি। ম্যাডাম, আপনার কি কিছু লাগবে? রাহুলের কথায় আমার ঘোর ভাঙল। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, না, মানে সব ঠিক আছে। সে মুচকি হাসল। সেই হাসিটা আমার বুকের ভেতরটায় আগুন জ্বালিয়ে দিল। আমি বুঝতে পারছিলাম আমি বিপদে পড়ছি, কিন্তু এই বিপদ যেন আমার কাছে এক মধুর হাতছানি। কয়েকদিন পর অরিন্দমের অফিসের এক অনুষ্ঠানে আমার সাথে রাহুলের আবার দেখা হলো। হ্যাঁ, আমি জানি এটুকু শুনেই অনেকে হয়তো আমাকে খারাপ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি কখনোই এমনটা চাইনি। আমি একজন ভালো স্ত্রী, একজন ভালো মা, কিন্তু মানুষের মন এ যে বড়ই বিচিত্র। কখন, কোথায়, কার প্রতি যে একটা অদৃশ্য টান অনুভব করে তা বলা যায় না। সেই অনুষ্ঠানে রাহুলের সাথে আমার অনেক কথা হলো। সে বলল সে আসলে ওই শোরুমের ম্যানেজারের ভাইয়ের বন্ধুর শিক্ষকের ভাইয়ের ব্যক্তিগত সহকারী। এই দীর্ঘ পরিচয় যেন এক অদ্ভুত সংযোগ তৈরি করল আমাদের মধ্যে। আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম। সে আমার জীবনের ছোট ছোট দুঃখ, আমার একঘেয়েমি, আমার না বলা কথাগুলো বুঝল, আর আমি তার ভেতরের একাকিত্ব, তার স্বপ্নগুলো জানতে পারলাম। তখনই আমি প্রথমবার বুঝতে পারলাম কেন আমি তার প্রতি এত আকৃষ্ট হচ্ছিলাম। সে আমাকে বুঝছিল, যেভাবে অরিন্দমও আমাকে বোঝে না। অরিন্দম ভালো মানুষ, কিন্তু ওর জীবনে সবকিছুর ঊর্ধ্বে ছিল তার কেরিয়ার, তার অর্থ। আর আমি চেয়েছিলাম একটু ভালোবাসা, একটু যত্ন, একটু বুঝ। রাহুল বলল, আপনার হাসিটা খুব সুন্দর, কিন্তু আপনার চোখে মাঝে মাঝে একটা বিষণ্ণতা দেখতে পাই। মনে হয় আপনি যা চান তা পাচ্ছেন না। ওর কথাটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি কখনো কাউকে আমার ভেতরের এই অনুভূতিগুলো বলিনি। আজ রাহুলের সামনে বসে মনে হল এই তো সেই মানুষ যে আমাকে বুঝতে পারে। সেই রাতের পর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল। কখনো শোরুমে, কখনো বা কফি শপে। আমরা খুব সাবধানে সব করতাম, কারণ আমরা জানতাম আমাদের এই সম্পর্ক সমাজের চোখে অন্যায়। আমাদের পরিবারের জন্য এটা একটা বড় আঘাত হবে। কিন্তু মন যে শুনছিল না। রাহুলের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে এক নতুন জীবনের মতো ছিল। ওর সাথে কথা বললে মনে হতো আমি আবার আগের মতো সবকিছু নতুন করে শুরু করতে পারি। ওর স্পর্শ, ওর সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। আমি অরিন্দমকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু রাহুলের প্রতি আমার অনুভূতি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেটা ছিল এক তীব্র আকুলতা, এক নিষিদ্ধ প্রেম। একবার একটি পার্টিতে অরিন্দম এবং আমি গিয়েছিলাম। রাহুলও সেখানে উপস্থিত ছিল। আমি দূর থেকে ওকে দেখছিলাম। ওর চোখে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল এই মুহূর্তে যদি আমি ওর কাছে গিয়ে ওর হাতটা ধরতে পারতাম, তাহলে সব কিছু ভুলে যেতাম। অরিন্দম আমার পাশেই দাঁড়িয়েছিল, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল রাহুলের দিকে। একটা সময় অরিন্দম খুব জরুরি একটা ফোন কলের জন্য বাইরে গেল। সেই সুযোগে আমি রাহুলের কাছে গেলাম। আমরা খুব অল্প সময়ের জন্য কথা বললাম। আমার হাতটা ধরে ও বলল, আমার জন্য অপেক্ষা করো।
ওর ওই কথাতেই আমার ভেতরের সব দ্বিধা, সব ভয় যেন উধাও হয়ে গেল। আমি ওকে বিশ্বাস করতে শুরু করলাম। একদিন শোরুমে আমি একা গিয়েছিলাম, অরিন্দম তখন বাইরে। রাহুল আমাকে দেখে একটু অবাক হল। আজ একা? হ্যাঁ, একটু কাজ ছিল। আমার মনে তখন অনেক কথা, কিন্তু কি বলবো বুঝতে পারছিলাম না। রাহুল আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরল। ওর স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। তোমার কি কিছু হয়েছে? ওর গলার স্বর খুব নরম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওর বুকে মাথা রেখে কেঁদে ফেললাম। ও আমাকে আলতো করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটা ছিল আমাদের দুজনের জন্য চরম উত্তেজনার। আমি ওর বুকের ধুকপুকানি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম, আর ও আমার। তুমি আমাকে বড্ড বেশি ভাবাও, ফিসফিস করে বলল রাহুল। আমি জানি, আমি বললাম, কিন্তু আমি কি করব? আমি নিজেকে থামাতে পারছি না। তাহলে কেন থামাবে? ও আমার চুলে হাত বোলাতে বোলাতে বলল। ওর কথাগুলো যেন আমার মনের সব দরজা খুলে দিল। আমি বুঝতে পারলাম আমিও এটাই চাই। আমি চাই এই নিষিদ্ধ প্রেমের গভীরে ডুব দিতে। সেই দিন শোরুমের এক নির্জন কোণে আমরা একে অপরের সান্নিধ্যে এলাম। আমাদের শরীরের প্রতিটি তন্তু একে অপরকে টানছিল। আমার মনে কোনো ভয় ছিল না, শুধু ছিল এক তীব্র আকুলতা। ওর চোখে চোখ রেখে আমি আমার সবটুকু দিয়ে ওর এমব্রেস গ্রহণ করলাম। প্রতিটা চুম্বনে, প্রতিটা আলিঙ্গনে মিশে যাচ্ছিল আমাদের গোপন ইচ্ছে, আমাদের না বলা কথা। ওর নিবিড় আলিঙ্গনে আমি হারিয়ে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছিলাম আমার চারপাশের জগৎ, আমার পরিচিত জীবন। মনে হচ্ছিল এই মুহূর্তটাই চিরকালের জন্য থেমে যাক। আমাদের উষ্ণ নিঃশ্বাস, আমাদের দ্রুত হৃৎস্পন্দন মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিল। ওর স্পর্শে আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছিল। আমি যেন এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করছিলাম, যেখানে শুধু আমি আর ও, আর আমাদের এই নিষিদ্ধ প্রেম। কিন্তু তখনই